নমস্কার বন্ধুরা, অপরন্ত বাংলা কবিতা ৩৮ নম্বর পর্বে সকলকে স্বাগত জানাই। যখন শুরু করেছিলাম তারপরে ৩৮টা দিন হয়ে গেল। নির্বাসন পর্ব দীর্ঘ, আর ৩৮তম দিনে এসে দেখছি সারাক্ষণ নানা কবিরা ফেসবুক লাইভে এসে কবিতা পড়ছেন, গান শুনছেন, সমস্ত কিছু চলছে। আজকে তো সন্ধ্যেবেলা থেকে প্রথমে কবি সুবোধ সরকারের কবিতা পাঠ শুনলাম, তারপরে অংশুমান পড়লেন, আরো সমস্ত সব হচ্ছে আর কি একই সঙ্গে। তো ভালো লাগে যে সকলের মতন করে একটা সংযোগের কবিতা সংযোগের একটা সময় হিসেবে এটা বেছে নিয়েছে। প্রথম থেকেই আমি যে খেলাটা শুরু করেছিলাম, সে খেলাটা হচ্ছে যে অন্যের কবিতা পড়ে শোনানো হোক, সবাই অন্যের কবিতা পড়ে শোনাও। অনেকেই তাই করছেন এবং অনেক কবি যাদের কথা আড়ালে চলে গেছিল তাদের কথা উঠে এসছে, তাদের কবিতা আবার কিছু পাঠকের সামনে অন্তত এসে গেছে। এখন এই সুবোধ সরকার, তারপরে অংশুমানেরা, এরা কিছু করলে সেটা তো অনেক বেশি মানুষের কাছে যায়। আমি যেটা করেছি সেটা ক্রমশ আমার তুলনায় বেশ মানুষের কাছে গেছে এবং চর্চাটা শুরু হয়েছে। এটা খুব ভালো লাগে, নিজের 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 একটা আনন্দ লাগে। এ তো আর জয় পরাজয়ের ব্যাপার না, নিজের একটা আনন্দ লাগে। কবিতার জয় হোক, আমরা সেটাই চাই। এবং নতুন একটা মানুষের সভ্যতায় আমরা পা দেবো কয়েকদিন পরে, তখন কিন্তু আমাদের প্রকৃতি আমাদের সুযোগ দিয়েছে, কি ভাইরাস আমাদের সুযোগ দিয়েছে যে মন টন সম্পূর্ণ সুস্থ করে নিয়ে যাতে আমরা আবার আমাদের নতুন সংশোধিত রূপে আমরা হাজির হই এই পৃথিবীকে। কবিতা পড়ি আজকে, বেশ কয়েকজনের কবিতা পড়বো এবং ৯টার মধ্যে শেষ করতে হবে। কবিতা আশ্রমের পক্ষে বাঙ্গালোর থেকে স্বপ্না বন্দ্যোপাধ্যায় পড়বেন ৯টার সময় বহির্বঙ্গের কিছু কবির কবিতা, সেটা সুন্দর। হ্যাঁ মাসুদার, শুরু করি বন্ধু। প্রথমে একটু কথা বলে নিই এই কারণে যে প্রথম দিকটায় একটু কথা বলতে ইচ্ছে করে তো সকলের সঙ্গে একটু কথা হয়, তারপরে তার কথা বলতে পারি না। এই সমস্ত কবিরা তাদের অন্তরে টেনে নেয় আমাকে, আপনাদেরকেও। কিছু বন্ধু আসার জন্য আসলে একটু ছলো এটা। প্রথমে যাকে পড়ি তার কবিতারও যাতে সমানভাবে যে ২০০-৩০০ জন মানুষ আমার এটা শোনেন, সেটা তাদের কাছ থেকে তারা যেন বঞ্চিত না হয়। সৌরভের মতন অনেকে যখন যারা পরে ভিডিওটা দেখে নেন, তারা অবশ্য সমস্তটাকে শুনতে পারেন, তবু একটা নিজের দিক থেকে ইচ্ছা। প্রথমে আমি যে কবির কবিতা পড়ব, তিনি বাংলাদেশের কবি। ১৯৬৩ সালে জন্ম, ৮-এর দশকের কবি ধরা যায়, আমাদের ঠিক আগে আগে। কবি সাজ্জাদ শরীফ। কবি সাজ্জাদ শরীফের কয়েকটি কবিতা শুনতে শুনতে আজকে পর্ব শুরু হোক। প্রায় আলোচিত হয় না এমন কবির কবিতাও নিয়ে এসেছি আজকে আমার ঝুলিতে।
ক্রমশ প্রকাশ্য। তার আগে আমি পড়ি 8-এর দশকের বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি সাজ্জাদ শরীফের কবিতা। এই ঘুমন্ত নিচু গ্রামে হাওয়া এলোমেলো বিদেশিনী, তাকে ভাষাহীন সংকেতে আমি চিনি না বা ঠিক চিনি। দূরে দিগন্ত কাটা তার, দূরে মেঘে মেঘে মশগুল, সাদা উড়ন্ত মিনারের নিচে একাকিনী লাল ফুল। বলো গো প্রতিবেশী ফুল, হাওয়া তোমার কি সন্তান? তার অবদ্ধ সংকেতে প্রাণে জ্বলে ওঠে আরো প্রাণ। তুমি নর্তকী মুদ্রায় কেন দিচ্ছ অপ্রণামী? কেউ বুঝি না তো এই রাতে তুমি নাকি তুমি আমি। তবু ভূগোলের সিলেবাসে আজও একথা পড়ানো হয়, এই রাত জাগা উঁচু গ্রামে হাওয়া প্রসঙ্গক্রমে বয়। চাঁদে পাওয়া গাছ, চাঁদে পাওয়া গাছ, সাজ্জাদ শরীফ। নিষেধ শুনলে না তুমি, পাখা মেললে রাত ভোর, উড়ে গেলে এদিক ওদিক। তুমি আমাকে নাওনি পিঠে ও শ্যামল দীর্ঘ দেবদারু। তুমি শুনলে জমের কান্না রাত প্রহরীর সিগন্যালে, আর চোখে দেখলে অতীতের সব লাশ জ্যান্ত হয়ে উঠে আসছে আগামীর থেকে। তুমি বৃক্ষ হতে চাইছো না আর, শুধু আমি আজ তোমার শেকড় থেকে জন্ম নিতে চাই। সাজ্জাদ শরীফের পরবর্তী কবিতা অন্নপ্রাশন। মরাটানা চৌকিতে ভরে উঠছে অন্নপ্রাশনের দিন। পা পেঁচিয়ে গরুর নাড়িতে হুমড়ি খাচ্ছে এদের শিশু ওদের শিশু। বস্তুত খালি খামই পোস্ট হয়েছে ক্রমাগত ভুল ঠিকানায়। গভীর জ্যোৎস্না, তাতে জটিল হয়ে পড়ল কথাবার্তা, মুখ দেখা দেখি। মফস্বল থেকে কলকলিয়ে আসছে বেশ্যারা, মাজারে তাদের মানত। সন্তান ভাগ্যের যেন নিজেরই কাঁধে ঝাঁপিয়ে পড়ছে সবাই রেলিং থেকে। ধোয়া বাগানের মধ্যে গান গাইছে স্কুল ছাত্রীরা ভর সন্ধেবেলা, টেনে আনছে শঙ্কর শঙ্কর। বাতিল কাগজে পূর্ণ হয়ে গেছে আমাদের বৈঠকখানা। শুধু গত মেলায় মুখোশ কিনে উপহার দিয়েছি বন্ধুদের। বুদ্ধ পূর্ণিমায় সানিয়েছি ধর্মনিরপেক্ষতার চাকু। আসলে মরা চোখ থেকেই ঠিকরে পড়ছে অতর্কিত দ্যুতি। যেমন হেস্টিংসের ভূত চলে যেতে বাঙ্গালা মা বাঙ্গালা মা কেঁদেছিল নীল কৃষকেরা। জলচর, সাজ্জাদ শরীফ। আমি জলচর, শ্যাওলা খাই, লতাঝাড় শিলাঝাড় গুলোয় লুকিয়ে লুকিয়ে
ঘুরে বেড়াই, পলে পলে জল দানোর ভয়, শামুক হা মুখ হাঙর দল পার হয়ে বালির স্রোতের ঝড় এড়িয়ে গুপ্ত ঘূর্ণিডল প্রবালের ফাঁকে নিমেষ ঘর গড়ি, তাতে দিই বেগুনি নীল সবুজ অম্ল সবুজ খার, রাঙিয়ে তুলিয়ে জল ও নিখিল ঝিনুককে দিই রং বাহার। ফের চোরাটান মহাপ্রলয়, মহাগ্রাস আর করার দাঁত নিয়ে আসে জল দানোর ভয়। কবে দিন যায় কখন রাত, জানি না বুঝি না পরিত্রাণ, শুধু শ্বাস বুদবুদ বানাই, ধুকপুক বুক ত্রস্ত প্রাণ, আমি জলচর শ্যাওলা খাই। সাজ্জাদ শরীফের কবিতা থেকে আজকের মতন আমার শেষ চয়ন। কবিতার নাম রূপকথা। ছয় মাস ঘুমিয়ে থেকে উঠেছি আজকে রাতে, কোমরে চামড়া বাঘের পাথরের কুঠার হাতে। বহুদিন খাইনি কিছু, বহুদিন ঘুমের তলে থেকেছি তরঙ্গে মাত স্বপ্নের পারদ জলে। সে অতল দিঘির ভেতর নেশাতুর সন্ধ্যা রাতে দেখি রাজপ্রাসাদ যেমন দেখা যায় রূপকথাতে। না জানি কোন সে সাপে নিশ্চল তামাম শহর, সিপাহী শান্তি ও ভাঁড় ফোয়ারা দুধের নহর। ঘুমিয়ে রাজকুমারী শিওরে বালির ঘড়ি, ঘড়িকে উল্টে দিলেই জাগবে সে সুন্দরী। তখনই দেহের ভেতর দাবানো লুটলো হেঁকে, আমি তাই আজকে এলাম 6 মাস ঘুমিয়ে থেকে। দুপায়ে মারিয়ে লতা বুনো ঝোপ গুল্ম হাড়, খুঁজে যায় মাংস চূড়া এলো চুল চর্বি পাহাড়। খাবো সব বুধ রসনায় লেলিহান লালায় লালায়, রগ রস সন্ধিগুলো যাতে বাদ কিছুই না যায়। যদি তা না পাওয়া যায় জোটাতে নাই বা পারি, দিঘিতে ফিরবো আবার খাবো সেই রাজকুমারী। সাজ্জাদ শরীফের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 8-এর দশকের বিশিষ্ট কবি প্রবাল কুমার বসুর কয়েকটি কবিতা নিয়ে আপনাদেরকে শোনাই। তোমার কাজ, তোমার কাজ হলো নদী থেকে পাথর সরানো, প্রয়োজনে সবাইকে ডেকে আনো। তোমার কাজ হলো জল থেকে তুলে আনা নুন, সকলে স্বাস্থ্যের জন্য হাঁটুন। তোমার কাজ হলো প্রতিটি মাছের সঙ্গে ভাব, সেভাবে কি দিয়েছ প্রস্তাব? কাজের কি বাহার কেউ জানে, খুঁজে বার করো ঠিক লোকটাকে চিনে। প্রবাল কুমার বসু, প্রবালদার সঙ্গে আমার অনেকদিন পর পর মাঝে মাঝে দেখা হয়, মূলত কলেজ স্ট্রিটেই। প্রবালদার অনেক দিন আগে প্রবালদার ডেরাতেও আমি গিয়েছি। একটা অদ্ভুত ঢঙে একটা অদ্ভুত উচ্চারণে উনি কথা বলেন। তখন আমার তখনকার বন্ধুরা সন্দীপ
চট্টোপাধ্যায়, হ্যাঁ, এরা সব দেখাতো সেগুলো। খুবই উচ্চপদস্থ একজন সেই কারণে জীবিকার সেই ব্যস্ততার কারণে দেশ বিদেশ ঘুরে বেড়ান, কিন্তু কবিতার জন্য তার আবেগের কথা সকলেই জানে। প্রবাল কুমার বসু, তারও এই কবিরও একটা বিশেষ দিক যেটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে একেবারে নতুন যারা লিখতে এসছে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়া এবং তাদেরকে আত্মপ্রকাশে সাহায্য করার একটা বিশেষ যত্ন নেওয়ার হৃদয় তার আছে, সেটা আমরা অনেকেই খেয়াল করি। আর কবিতার জগতের আমাদের এই যে অল্প কজন নগরে যারা রয়েছেন তাদের মধ্যে যে পারস্পরিক ঝগড়াঝাটি ইত্যাদি যা আছে সেইগুলো আমি এই পরিবেশনের সময় সেগুলোকে গুরুত্ব দিই না। হ্যাঁ, বাংলা ভাষার সমস্ত সম্পদ আমি প্রবাল কুমার বসু যেমন পড়ব, সেরকম আবার সাজ্জাদ শরীফ পড়ব, আবার কার্তিকনাথও পড়ব। তা এইভাবেই আর কি সকলেই থাকবে পাশাপাশি। শুনুন একটা কবিতা, সুন্দর কবিতা, বেড়াল জন্ম। প্রতিটি মৃত্যুর পাশে চোখ কানা বসে থাকে একটা বেড়াল, সেই রাস্তা বলে দেয়। যেভাবে বৃক্ষের থেকে পাতা ঝরে শীতের শুরুতে, একে একে সব রোম ঝরে গেলে যেই মতো সকল সম্পর্ক ঝরে যায়, একটি বেড়াল অন্ধ বসে থাকে আকাঙ্ক্ষায়, প্রত্যাশার স্তূপে। প্রতিটি মৃত্যুর পর মুখে করে নিয়ে যায় প্রাণহীন দেহ। এইভাবে অনায়াসে হয়ে ওঠে প্রতিবেশী, বেড়ালও কারো কারো নিকট আত্মীয়। ফিরে এসে অবসাদ, ক্লান্ত লাগে চেনা মুখ, এক কোণে ঘরে আজন্ম ঘুমোয় কেউ। বিড়ালির সঙ্গে চাপা একই চাদরে, কানা সেই বিড়ালের বলে দেওয়া রাস্তার শেষে ভ্রম। এই যে বিড়াল জন্ম, ওহ জন্ম, তার জন্য এত আয়োজন। কবিতা পাতা ঝরে গেলে। পাতারাই ঝরে পড়ে, গাছ থেকে ঝরে মৃত পাতা। জীবিত পাতারা বড় উদাসীন, পাতাদের বাঁচবার এহেন প্রয়াস আমাকে বিদ্ধ করে মুহুর্মুহু। ফুল ফুটে উঠবার আগে সম্পর্ক ঝরে যায়। মানুষই তো সব পারে বাঁচার তাগিদে, আর যারা ভালোবাসে তাদের বিষাদ নেই, নেই কোনো ট্রাফিকের আলো। অবাঞ্ছিত বলে ঘাস ও বায়ুজল নিরক্ষরেখাও পর্যটন শেষ করে জড়ো করে পাতা, তাতে আগুন জ্বালায়। আমাদের সব স্বপ্ন প্রত্যাশা অতঃপর নিভৃত জানালায় আবিষ্কার করে কেন নির্দিষ্ট বয়স হলে সম্পর্কের আড়ালে অনিবার্য মাছ চাষ। মানুষ মানেই বুঝি মৎস্য শিকারী, অলক্ষণে এই বিশ্বাস ভেঙেছে সঞ্চিত ভুল। পাতা ঝরে গেলে আর ফুলের কি মোহ, তবু ফুল উপহার পেলে পরে মুছে যায় অধিকাংশ গ্লানি। একদিন ফুল ফুটে উঠবে বলে পাতাদের দারুণ সমীহ করতে শিখেছে যারা। একদিন ফুল ফুটে উঠবে বলে পাতাদের দারুণ সমীহ করতে শিখেছে যারা, প্রথাগতভাবে তারা উদাসীন আমাকে ভেবেছে। প্রবাল কুমার বসুর আর একটি কবিতা পড়ছি।
একটু লম্বা। তুমি এসো, স্পর্শ করো। তুমি যদি স্পর্শ করো আমি তবে গাছ হয়ে যাব, ক্রমশ বিন্যস্ত হব তোমারই এ ভরাট সংসারে। ছায়া দেব, মায়া ও মমতা ভরে তুলে নেব তোমার শরীর। তুমি এসো, স্পর্শ করো, আমি গাছ হয়ে যাই পৃথিবীর। কবিতার শুরুতে ছোট অক্ষরে সিঙ্গেল ইনভার্টেড কমায় এই অংশটা আছে। গাছের মতন আমি কখনো কি দাঁড়িয়েছি মানুষের পাশে, যে দূরত্ব অনস্বীকার্য, যে দূরত্বে সম্পর্কও ক্লিশে হয়ে আসে। গাছের মতন আমি গাছ হয়ে কখনো কি দাঁড়িয়েছি মানুষের পাশে। অসহিষ্ণু হয়ে আমি বলে যেতে চাইনি কি দূরে, পর্যটন অভিপ্রেত নয় বলে প্রসারিত বাহুর নিরিখে চাইনি কি দিগন্তকে ছুঁতে। মানুষের পাশে স্রেফ মানুষের মতো হয়ে থেকে যেতে যেতে সম্পর্ক নিশ্চিত করেছি পরিমিত রপ্ত কৌশলে। একটি গাছের সঙ্গে আরেকটি গাছের কখনো হয় কি প্রণয়? গাছ কি বিবাদ করে, মিথ্যে বলে, স্বপ্ন দেখে মানুষের মতো, সংযম অভ্যাস করে? গাছ কি প্রকৃত সংযত? গাছ কি বাঁচতে পারে ভালো? গাছের আত্মীয় কি হয়? গাছ কি চিনতে পারে সমগোত্রীয় কারা? ডালে এসে বসে কোন পাখি, কোন ফুল ফুটে উঠবে, বৃষ্টির ছোঁয়াচ লেগে কোন স্পর্শে হবে আত্মহারা? মানুষের মতো বুঝি দিন শেষ হয়ে এলে গাছেদেরও জাগে সংশয়। মানুষের ভয় করে, অতিরিক্ত এই ভয় অরণ্যের গভীরে কি আছে? গাছেদেরও ভয় আছে। সবকিছু মরে গেলে মহাশূন্য মাঠ, শিকারী মানুষ ওত পেতে থাকে, অস্ত্র নিয়ে চলে। একটি গাছের কাছে ছায়া নয়, ফুল নয়, মানুষের চাওয়া শুধু কাঠ। গাছ তাই দূরে সরে যাচ্ছে ক্রোধে, মানুষের থেকে দূরে অন্য কোনোখানে। আমাদের জীবন থেকে মুছে যাচ্ছে দূর থেকে দ্রুত উদ্বাস্তুর মতো, যেন সাংকেতিক নিরপেক্ষ কোনো উপাখ্যানে। সহসায় দাঁড়িয়ে উঠছে প্রতিবাদের মতো করে, যদি বা বৃষ্টি নেমে আসে এসবই বাহ্য। সমন্বয়ে গড়ে ওঠে প্রত্যাশা ছাড়া। ও গাছ এসবই বাহ্য। এক নির্দিষ্ট অবস্থান থেকে গাছ কি মতো যে পড়ে কোলাহলে মানুষের সুমারি হয়, বাঘেদেরও হয়। আমি সারাটা জীবন শুধু একটি জঙ্গল থেকে আরেক জঙ্গলে, শুধু একটি অভিপ্রায় থেকে অন্য পরিণামে গাছই গুনেছি। এই পৃথিবীতে যত গাছ আছে দেখেছি স্বভাবে পুরুষ যারা, অতিরিক্ত কামনার ঢঙে যারা দীর্ঘদেহী, চামড়া কিছু মোটা, এদের সম্ভ্রম করে সকলেই। আর যারা উচ্চতায় খাটো, এদের ভ্রান্তি থেকে অপর্যাপ্ত সারল্য থেকে মানুষ বিভ্রান্ত হয়, ক্রমাগত আঘাত পেতে থাকে। সম্পর্ক অভ্যাস হলে একদিন সহসাই ভেঙে যায় নির্দিষ্ট বিবাহ। গাছেদের বিবাহ নেই, অভ্যাসের সম্পর্ক ভাঙে না। একসঙ্গে পাশাপাশি প্রতিবেশী দুটো গাছ সখ্যতার অতিরিক্ত টানে ছেড়ে যেতে পারে না কাউকে। এই ভ্রম, অত্যাগ ও সহন কখনো মানুষের হয়? দেখো গাছ এসে দাঁড়িয়েছে তোমার উঠোনে, সে কি বলতে চাইছে কিছু? যে গাছের করতল নেই তাকে কিভাবে ফেরাবে? দেখো গাছ প্রসাধন খুলে রেখে বৃষ্টিতে ভিজবে বলে সাদা, তাকে কি ফিরিয়ে দেবে স্পর্শ ব্যথা ছাড়া? যে গাছের স্খলন থেকে উড়ে আসে যৌন গন্ধ, মেঘ ডেকে ওঠে, তাকে তুমি জড়িয়ে ধরো, স্রেফ ঝরে যাবে বলে পাতা বারংবার জন্ম নেয়
যেন কোনো শালীনতা নেই, নেই স্থিতি। বয়স হয়েছে বলে ফুটিপাটা মাঠ ফাঁকা, ফুল ফুটে উঠবে বলে চকিত যারাই হলো নিরাময়। ঠিকানা ছাড়াই চিঠি পাঠিয়ে দিয়েছে এই রীতি। গাছেরা কি চিঠি পায়? বিষণ্ণ বিকেল হলে গাছেরা কি চিঠি লিখতে জানে? লম্বালম্বি ড্যান্স করে, যাকে এক কথায় তুমি বলবে ঝাক্কাস। হাঁটু মুড়ে কুয়াশা আজ দাঁড়িয়েছে তোমার আমার মাঝখানে। কুয়াশার ভিতরে দুটি অন্ধ গাছ পরস্পর নিবিড়তা চায়। কে তাদের আগলে রাখে বনবিবি? কে তাদের বাঁচার মন্ত্র বলে? ওহ বৃক্ষ জন্ম নাও, মাটি ফুঁড়ে উঠে দাঁড়াও জন্মানোর আগে। জেনে নাও কে আচার্য, কে বা পিতা। গাছ জানে উৎস ঔরসের। দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, দেখো চিনতে পারো কি না? আমি সেই বৃক্ষ, দেখো পরিচয়পত্র হাতে। আমি যে ভোটার। গাছেরা কি ভোট দেয়? গাছেরা কি নির্বাচনে নামে? গাছেদের ভাষা বোঝে গাছেরাই, মানুষের ভাষা কেন মানুষ বোঝে না? একদিন গাছ হয়ে দাঁড়িয়ে পড়েছি একা, ছায়া নিয়ে, একরাশ সম্ভাবনা নিয়ে। ভাবছো বয়স হলো, বৃক্ষমূলে চিহ্ন রয়ে গেছে। জঙ্গলের মধ্যে গাছ একা নয়, মিলেমিশে থাকে। মানুষের সংসারে মহুরীয় হয়ে বৃক্ষ সঙ্গোপনে একা একা বাঁচে। প্রতিটি বৃক্ষের জন্য নির্দিষ্ট আছে চাঁদ, বিড়ম্বনাহীন চন্দ্রালোক। চাঁদের আলোক থেকে সংগ্রহ করে মায়া প্রতিষ্ঠাকে না চায়। প্রতিষ্ঠা পাবে বলে গাছ চড়ে বসছে দিন রাত্রি দিন আরও একটি গাছের মাথায়। মানুষের বরাদ্দ একা চাঁদ, লক্ষ লক্ষ চাঁদ হয়ে যায়। গাছের আকাঙ্ক্ষা শুধু ভালো থাকা, একটুখানি ভালো থাকতে দিন। স্পর্শ পেলে চিনতে পারে অন্ধ গাছ সংকুচিত থেকে মানুষের থেকে দূরে সরে যাচ্ছে কোনো এক অন্ধবিশ্বাসে। মানুষের থেকে গাছ দূরে সরে যেতে থাকে, মানুষের থেকে দূরে মানুষও সরে যেতে থাকে। গাছেদের প্রতি গাছ বিশ্বস্ত থেকে যেতে যেতে দাঁড়িয়ে থাকে সুসজ্জিত ঠিক সিগন্যালের আগে। সুশৃঙ্খল সারিবদ্ধ যেভাবে ট্রাফিক দাঁড়ায়, মানুষের পাশে এসে মানুষ গাছের মতন কেন তবু পারে না দাঁড়াতে? কবিতাটি পড়তে পড়তে আমার তো মনে হচ্ছিল, আপনাদের হয়তো মনে হচ্ছিল সেই শক্তির বিখ্যাত কবিতাটা, সেই কবিতাটি যে হেমন্তের অরণ্যায় পোস্টম্যান কবিতাটি, উত্তরাধিকারের হাতে সেই কবিতাটি আরো ব্যাপ্তি পেয়েছে। আমি এবার কবিতা পড়ব। এই কবিতাটি আমাকে সংগ্রহ করে দিয়েছেন এনার কবিতা শূন্য দশকের খুবই শক্তিশালী কবি জয়দেব বাউড়ি। এই কবিতা আশ্রমের ছেলেমেয়েরা এরা খুব সন্ধান করে, অমিত, জয়দেব, বঙ্কিম, কুমারেশ, পারমিতা, এরা সকলে। কবির নাম দুর্গাপুর অঞ্চলের খুবই পরিচিত। অনেকে এই দুর্গাপুরের কে ঘিরে যে একটা বড় কবিতার সমাজ আছে, সাহিত্য সমাজ আছে, সেখানে কবি রজত শুভ্র গুপ্ত একটা বটবৃক্ষের সম্মান পান শুনেছি, কিন্তু তার কবিতা, তিনি চলে গেছেন, তার কবিতা একটা জায়গায় সংগৃহীত হয়েছে কিনা আমি জয়দেবকে জিজ্ঞেস করেছিলাম, সম্ভবত সংকলিত হয়নি। দুর্গাপুরের কবি সমাজেরই সেটা একটা কাজ, ওখানে দিশারিরা আছে, দিশারির মতন ভালো কবি এবং কবিতাময় জীবনযাপন যারা করেন আছেন, জয়দেবরা আছেন, হওয়া উচিত। শুনুন কবিতা। ওনাকে কি রজত শুভ্র গুপ্ত
কে 60-এর শেষ 70-এর এরকম সময়ের কবি ধরে নেওয়া যায়, এরকম সময়ের কবি। তার কবিতা শোনানোর আগে এই দাবিগুলো বলে নিয়ে রাখছি। আমি এই কবিতাগুলো পড়েছি। যে কোনো কিছুর পাশেই আজকাল ছায়া দেখি, বকুল ফুলের ছায়া ভেসে থাকে, দীর্ঘ সবুজের ওপর হাওয়া প্রবাহিত হয়, সবুজ প্রবাহ শীতলতা কম্পন অনুভব করি, কখনো জলের পাশে নম্র দেখি, ক্লান্তি শুয়ে আছে ছড়ানো আহ্বান কাছে ডাকে। মনে হয় এই সব দেখার মাঝে কোথাও কোনো অবিশ্বাস থেকে যাবে, অর্থাৎ রচনা হচ্ছে নির্জন পাহারা। একটু আগের আমি এত দ্রুত মাঠ পেরিয়ে শূন্যতা কিভাবে ফিরে আসবো আমার ভিতরে, তবে কে পাহারা দেয় শূন্য আসন? তালপাতার পাখা, বকুল গন্ধ, মনে হয় এই সব দেখার মধ্যে কোনো পরাজয় থেকে যায়, দীর্ঘ কোনো আশ্রয়হীনতা, বারবার আলো নিভে যায়। যদি সংক্রমিত হই শুধু এই ভয়ে বেছে নিয়েছি ঝড়ের নিঃসঙ্গ বিকেল। পাট থেকে একে একে উঠে যাচ্ছে সব, বসে পড়ি আরো পশ্চিমের দিকে। এখন মাত্র একটি দেবদারু গাছ, সেও সংক্রমিত, আশ্রয়হীনতার কথা সেও ভাবে। প্রবল হাওয়ায় উড়ে যাচ্ছে স্মৃতির খোলস, বেশ ভুলে যেতে পারি সেদিনের ছেলেটি কিভাবে ফিরিয়ে নিয়েছিল নিজেকে, ঘুমের আগেও যে কাউকে বিশ্বাস করেনি, ঘুমের পরেও সে অবিশ্বাস নিয়ে স্কুলে যাবে। আর নির্জন আরো শীতল হলে মা দুরন্ত ছেলেকে বোঝাবে, দীর্ঘ নির্জন অন্ধকার, বকুল ফুল, স্তব্ধ আলোর স্টেশন। বেশ কিছুদিন ধরে গভীর কালো মেঘ জমে এলে বিদ্যুৎ চমক দেখি, পাখিদের ঘরে ফেরা গান শুনি, বৃষ্টি দেখি না, আশ্চর্য সব হাওয়া শীতল করে আবহ, এই সব নিয়ে ভাবি। পার্কের শিশুরাও জেনে গেছে ঝড় মেঘ মানেই বৃষ্টি নয়। বাড়ি ফেরা পথে অদ্ভুত হাসে যেন ওরা, সংক্রমণ জানে, অবিশ্বাস জানে, বদলে নিতে পারে অবিকল। বৃষ্টি এলে মাথা বাঁচিয়ে হাসতে থাকে খুব, যেন ওরা কতদিন ধরে হেসেই চলেছে, কতদিন ওরা অন্ধকারে জেগে আছে। নির্দিষ্ট কোনো কিছুই ভাবা যাচ্ছে না, কাল্পনিক আশ্রয় এসে যাচ্ছে বারবার। গোপন প্রতিশ্রুতি ধোঁয়ার মতো বিস্তারিত হচ্ছে, তারপর আর গ্রহণযোগ্যতা থাকে না, উন্মাদনা থাকে না। একদিন অস্তিত্ব হারিয়ে জল ও বজ্র হয়ে ওঠে খুব খুব। আমাদের যাত্রা শুরু এই সব থেমে যাওয়া স্রোতের থেকে, বর্ষার ভরাডুবি মাছরাঙা শরীরে, ভেসে যাওয়া সমূহ পতন থেকে অসম্ভব নির্মাণের দিকে। তুমি তাকে যেভাবেই বলো না কেন, জল ও শব্দ পতন থেকেই উঠে আসে। রজত শুভ্র গুপ্ত। কি কবিতা! আমার তো অপরাধ বোধ হয়। আর এরা এইসব তো কবিদের কবিতা সবসময় কবিতা শিক্ষার্থীদের, কবিতা পাঠকের কাছে ঘুরে বেড়ায় না বলেই বাংলা কবিতায় এই সামান্য পড়াশোনা এবং চর্চা নিয়ে করে খাচ্ছি আমিও। আরেকটি কবিতা শুনুন,
কবিতার নাম দূরত্ব। রজত শুভ্র গুপ্ত। সারা রাত বকলসের পেছনে আত্মগোপন করে কোনো ইচ্ছাই আর সাদা থাকে না। প্রতিটি ইটের ফাঁক রঙিন শূন্যতা থেকে বেরিয়ে আসে কিছু দীর্ঘশ্বাস। পুরনো বাড়ি থেকে বেরিয়ে আসছে পলেস্তরাহীন আকাঙ্ক্ষা। আভাদি এখন ঠিক কোথায়? রাতারাতি অক্ষর পরিবর্তন করে এখন মেশিনে প্রবল উৎসাহে মশলা গুঁড়ো করছেন যিনি, তাকে দীর্ঘদিন কেউ দেখতে পাননি। যথার্থই পলাশের রং ফিকে হয়ে এলো নাকি সন্ধ্যা হয়ে এলো, এসব নিয়েই পার হয়ে যাচ্ছে এক একটি দিন। আসলে কখনো কি তোমার কাছে গিয়েছি যেভাবে আলোর রেখা অন্ধকারের কাছাকাছি পরিপূর্ণ হয়? দৃশ্য থেকে দৃশ্যান্তরে যেভাবে পরম শূন্যে হামাগুড়ি দেয় লাল বল, তেমন বাধ্য নই আমি। বরং হঠাৎ বৌদ্ধ গুম্ফার কথা মনে পড়ে। পাহাড়ের ওপর স্তব্ধ বসে আছে, বুঝতে পারি গড়িয়ে যাচ্ছে বেলা। দিনান্তে কলতলায় আশ্রয় নিতে নিতে মনে হয় বেশ কিছু জলের অপচয় হলো। মেহগনি কাঠের রং আরো কালো হয়েছে। এখন ভোর হলেই ঘরের জমানো অন্ধকার থেকে বেরিয়ে আসে বর্ণান্ধ মশার দল, আর বর্ণ সচেতন সিংহেরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দৃষ্টিশক্তি। কলতলার ছড়ানো শ্যাওলায় বিক্ষিপ্ত কিছু মুখ, শহরের যে কোনো পরিচিত মুখের উপর জমে উঠছে শ্যাওলা। দীর্ঘদিন নির্বাসিত যাপন চিত্র থেকে বেরিয়ে আসছে দূরত্বের ভাইরাস সংক্রমণ। উত্তরের হাওয়াকে দক্ষিণের বলে ভ্রম হয়। কখনো পলাশ ফুল মাটিতে পড়ে থাকতে দেখলে প্রবল এক নস্টালজিয়া প্রথমে কণ্ঠনালী খামচে ধরে এবং পাক রুদ্ধ করে জলপ্রপাতের মতো গড়িয়ে যায় নোনা জল। এক একটা পলাশ ফুল শৈশবের এক একটি দিন হয়ে দুমড়ে মুচড়ে যে ছবি এঁকে দেয়, তাতে কোনো সম্ভাবনাই থাকে না। মাথা সামান্য উঁচু করতে পারলে ডাল ভাঙা কষ্টিরে ফোঁটা ফোঁটা নীল কষ্ট দেখা যেত। আমরা যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি আর সাইকেলের প্রতিটি প্যাডেল ঘোরাবার সময় চক্রাধারের কথা মনে করতে পারি, বৌদ্ধ গুম্ফার নীরবতার কথা, তারা রাস্তার একেবারে এক কোণে চলে যেতে যেতে হাইড্রেনের কাছাকাছি চলে এসেছি। মাথার ভেতরে ঠন ঠন করে নড়ছে কিছু পুরনো মূল্যবোধ,
আর বুকের ভেতর এক শীতল ভয়, আমরা যে কোনো সময় হাইড্রেনে পড়ে যেতে পারি। তুমি আমাকে একটুও ভালোবাসো না, একটুও না, বলে কাঁদতে থাকলো পলাশ বৃক্ষ। আমি তাকাতে থাকি ওর সারা শরীরে, তারপর বুঝতে পারি পলাশকে শুধু দুঃখ দিতেই আসি, এ কথা পলাশ বুঝতে শিখেছে। এবারে পলাশের দুঃখ প্রবাহে আমার সারা শরীর জুড়ে ফুটে উঠতে থাকে অসংখ্য পলাশ ফুল। ঠিক ঘুমিয়ে পড়বার আগে, রূপান্তর পর্বের আগের কথা মনে হতে থাকে। কিছু মানুষ আমার আঙুল ভালোবেসেছিল, কেউ বা নরম হৃদস্পন্দন। এখন অনায়াসে শরীরের যে কোনো অংশ তুলে আনতে পারি, হৃদয়টা তুলে নিয়ে সামনের শীতল ভূমিতে সাজিয়ে রাখি। খুব কষ্ট হয়, অসংখ্য ক্ষত দগদগ করছে, প্রত্যেকটি ক্ষত চিহ্নকে আমি চিনি। অত্যুজ্জ্বল অন্ধকারে প্রতিটি ক্ষত চিহ্ন থেকে বেরিয়ে আসছে মানুষের সুসভ্য অসভ্যতা। নাটক প্রিয় হাতুড়ির আঘাত নরম মাংসের ভেতর, শ্বেত কণিকা লোহিত কণিকার ভেতর পেরেক ঠোকার ফেলফেলে শব্দ। খরগোশ ছানার মতো নরম হৃদয়কে হাতে তুলে আদর করতে করতে চিৎকার করে উঠি, এই নাও আমার ফুল, এই নাও আমার ফুল, ফুল নাও তুমি। আশা করা যায় বিস্মিত প্রায় রজত শুভ্র গুপ্তকে এবং তার কবিতাকে আপনাদের তার মানের যে উচ্চমানের কবিতা তিনি রচনা করেছেন, সেই মানের একটা স্পর্শ আপনাদেরকে দিতে পারলাম। জয়দেবের কাছে, জয়দেব বাউরির কাছে কৃতজ্ঞতা, কবি জয়দেব বাউরির কাছে, যে সে তার কবিতা লিখবার, কবিতা ভালোবাসার হৃদয় দিয়ে সে অনুভব করেছে যে এই কবির কথা সর্বত্র বলা দরকার। কেন তিনি আমাদের এই নতুন প্রজন্মের কবিদের সিলেবাস থেকে বাদ পড়ে গেছেন, সবাইকে আনতে হবে একটা জায়গাতে, তবে বাংলা কবিতার দিগন্ত বড় হয়ে যাবে, কত বড় হয়ে যাবে। সবাই এত মানুষ আমরা একসাথে কবিতা বলবো, কবিতা লিখব, হ্যাঁ, এবং আমাদের অগ্রজদের খুঁজে খুঁজে নিয়ে আসবো। যারা আছেন আমাদের মাথার পরে, আমাদের চারপাশে, তারা তো আছেন, তার সঙ্গে আরও সমস্ত যারা ঝোপের আড়ালে খাঁদে, হ্যাঁ, আপন মুদ্রাদোষে আলাদা হয়ে সরে সরে গেছে। কারণ মানুষের সভ্যতা দ্রুত ছুটেছে, অনেক রং বদলেছে, সেইটার সঙ্গে সকলে মানিয়ে নিয়ে দৌড়তে পারেনি, নানা রকম কারণ। তারপরে যে কোথায় তার জন্ম হয়েছে, যাক সে সমস্ত তিক্ত কথা বাদ, কারণ সামনে একটা নতুন রাস্তা আসছে, নতুন পৃথিবী। সেই নতুন পৃথিবীর কিছু এসে যায় না, নতুন মানব সভ্যতায় আমরা পা রাখবো। সংকটের মুহূর্তে সকল কিছু স্পষ্ট হয়ে গেছে। আমাদের নিজস্ব ষড়যন্ত্র, নিজস্ব পাপ, নিজস্ব ভুলভাল, নিজস্ব প্রেমাভাব, বৈষম্য, অসংখ্য স্তরের শ্রেণী বৈষম্য সমাজে সব স্পষ্ট হয়ে গেছে। আর সেই অধিকাংশ মানুষ যদি সামনের অনাহারে, দুর্ভিক্ষে, কর্মহীনতায় তারা যদি অসুস্থ হয়ে থাকে, তারা লুটিয়ে পড়ে, তারা মারা যায়, তাহলে এই মানব সভ্যতার সমস্ত কলকারখানা, রাজপ্রাসাদ সবই ভেঙে চুরে যাবে।
ব্যবসা ট্যাবসা সবই চলে যাবে। এ তো সোজা। অতএব বোঝা যাচ্ছে যে সেই কবি আমাদের বলেছিলেন যে যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এইটা হচ্ছে তুমি যে পুঁজিবাদী, হ্যাঁ, হুজুর হও, আর তুমি বনচর মানুষ হও, হ্যাঁ, সকলের সঙ্গে সকলের বন্ধনের মধ্য দিয়েই নতুন মানব সভ্যতাকে আয়ু পেতে হবে। সেই জন্যে আমাদের ছোট্ট ক্ষেত্র বাংলা ভাষার কবিতা, বাংলা কবিতা, বাংলা ভাষায় রচিত কবিতা যেখানে হয়েছে এতদিন রচনা চর্যাপদ থেকে এই অবধি সমস্ত কবিতাকে আমাদের এক জায়গায় করতে হবে, আনার চেষ্টা করতে হবে। এবং এটা একটি মানুষের কাজ নয়, 10টি মানুষের কাজ নয়, সকলকে। যখন আমাদের মনের মধ্যে একটা এরকম একটা আনন্দ হবে সমষ্টিকে ছুঁয়ে দেখার, যে আমরা এত মানুষ এবং আমাদের সমাজে এই একটা হন্যে হয়ে ঘুরে বেড়ানো, হন্যে হয়ে অর্থের পেছনে, প্রতিষ্ঠার পেছনে, খ্যাতির পেছনে ঘুরে বেড়ানো যে হন্যে হয়ে গেছে সমাজটা, এই সমাজের মধ্যে তো কবি শিল্পীরা তো কম গুরুত্ব পায়, 2-4 জন ছাড়া, যারা ওই মেশিনারির মধ্যে আছে তারা ছাড়া। কিন্তু যখনই আমরা ভাবো এত মানুষ আমরা একসঙ্গে কবিতা লিখি, এত মানুষ কবিতাকে বিশ্বাস করি, আমরা যারা কবিতা পড়ি, যারা কবিতা লিখি, তাতে একটা প্রধান ব্যাপার কবিতাটাই হচ্ছে আমাদের বিশ্বাসের এবং ভালোবাসার জায়গা। সেটা এত এত মানুষের, এই যে ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি, আর কত বই ঘর ভর্তি পড়ে শেষ করতে পারছি না, আরও কত হারিয়ে আছে। তাই এই সমস্ত নিয়ে আমরা কিন্তু হাজার হাজার কবিতা প্রয়াসী মানুষ, কবিতা ভালোবাসা মানুষ, সুন্দরভাবে আমরা কিন্তু আগামী মানব সভ্যতায় আমাদের কবিতা প্রদেশ গড়ে তুলতে পারি। শুভরাত্রি, সবাই স্বপ্নার অনুষ্ঠান শুনুন। নমস্কার।